আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিডল ইস্ট স্পেশাল রিপোর্টে আমি আপনাদের প্রথম এবং সবচেয়ে বড় খবরটা বলতে চাই। আগে সোর্সটি বলি, প্রমাণটি দেখায়। নিউ ইয়র্ক টাইমস, আমেরিকার শীর্ষস্থানীয় একটি সংবাদপত্র, যেখানে ইন্টেলিজেন্স থেকে প্রাপ্ত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই রিপোর্টে যে অংশটা আপনার স্ক্রিনে আছে সেটি আমি উল্লেখ করছি। রিপোর্টে নিউ ইয়র্ক টাইমস স্পষ্টভাবে বলেছে যে এবার ইরান প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে ইসরায়েলের বিরুদ্ধে। অর্থাৎ যদি ইসরায়েল ইরানকে আঘাত করে, ইরান প্রতিহিংসামূলক হামলা করে পাল্টা আঘাত করবে এবং এবার ইসরায়েলের উপর বড় ধরনের হামলা হবে। আর এর জন্য কোনো রেড লাইন থাকবে না, এতে কোনো দ্বিধা থাকবে না। একই সংবাদপত্রটি আরও পরিষ্কারভাবে প্রকাশ করেছে যে ইরানের কর্মকর্তারা দেশের পরিস্থিতি বিবেচনা করে বলছেন, আমাদের এখানে ক্ষেপণাস্ত্র উৎপাদন 24 ঘন্টায় চালু রয়েছে এবং 12 দিনের যুদ্ধে আমরা 500টি ক্ষেপণাস্ত্র ছুড়ে নিই, কিন্তু এবার আমরা প্রথম ধাক্কাতেই ইসরায়েলের উপর 2000টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করব। ইরানের মূল বিষয়টি হচ্ছে সুপ্রিম লিডারের অনুমতি ছাড়া কিছুই হয় না। কিন্তু আপনাদের জানাই যে আমেরিকা এখন ইসরায়েলের সঙ্গে জড়িয়ে পড়েছে। যখন এই রিপোর্ট এসেছে যে ইরানের সুপ্রিম লিডার এখন খোলা ছাড় দিয়ে দিয়েছেন, লিখিতভাবে স্বাক্ষর করে আদেশ দিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তুত থাকো এবং যদি এবার ইসরায়েল আগামী দিনে আক্রমণ করে তাহলে তোমাদের জন্য কোনো রেড লাইন নেই। এমনকি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করে বলেছেন, যদি এবার আমাদের উপর আঘাত করা হয় তাহলে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসিকে সুপ্রিম লিডারের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আপনারা যত মারতে চান মারেন, যত ক্ষেপণাস্ত্র ছোড়ার দরকার মনে করেন ছোড়েন, যা করার প্রয়োজন মনে করেন করবেন। ইরানের বাহিনীকে এভাবে খোলা ছাড় দেওয়া হয়েছে। এরপর আইআরজিসির মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে এবং এখন ইরান অপেক্ষা করছে, সামনে কেউ কোনো ভুল করলে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে আমেরিকা যখন বলছে যে ইরান আমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছুক, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসে ডোনাল্ড ট্রাম্পের মুখের মধ্যে থুতু দিয়েছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেছেন যে এখনই আমেরিকার সঙ্গে কথা বলার সময় নয়, কারণ আমেরিকা থেকে কোনো ইতিবাচক সাড়া নেই, তাদের মনোভাবই ইতিবাচক নয়। আমরা আমেরিকার সামনে মাথা নত করে বা তাদের চাপে পড়ে আলাপ করব না। ইরানের শক্তি বোঝার জন্য হৃদয়, সাহস আর ধর্মের প্রতি ভালোবাসা থাকতে হয়। ভাবুন তো, আল্লাহর সাহায্য ছাড়া ইরান কি এত দূর টিকে থাকতে পারত? ইরানে কিন্তু এমন কিছু আছে যে কারণে আল্লাহর দৃষ্টি, করুণা তাদের উপর আছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা যার উপর আরোপ করা হয়েছে তার প্রথমে আছে ইরান। ইউরোপিয়ান ইউনিয়ন, ন্যাটো, আমেরিকা ও আরও অনেক বড় সংস্থা সবাই আমেরিকাকে খুশি করার জন্য আমেরিকার নির্দেশে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে গোলাপি শুকর অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ইরান হাঁটুর উপর নত হবে। রিপোর্টটা আমি দেখিয়ে দিই, এটা পড়ে নিন। ইতিহাসের সবচেয়ে বড় নিষেধাজ্ঞা থাকলেও ইরান ইতিহাসের সবচেয়ে বেশি তেল রপ্তানি শুরু করেছে। হ্যাঁ, ইরান বিক্রি বাড়িয়েছে এবং বিশ্বের অনেক দেশ ইরান থেকে বিপুল পরিমাণ তেল কিনছে। এত সব নিষেধাজ্ঞার পরেও ইরানের ইতিহাসে এত বেশি তেল কখনো বিক্রি করা হয়নি। আসলে এটি মুসলিমদের বোকামি। যার উপরে উপরওয়ালার করুণা আছে তাকে আমরা ঘৃণা করি, কারণ তিনি শিয়া, আর আমরা ভালোবাসি জোলানিকে। আমাদের মনে হয় জোলানি তো সুন্নিদের জন্যই ভালো। যখন সে সিরিয়ার ভেতরে লড়াই করছিল এবং সরকার তৈরির চেষ্টা করছিল, তখন তার বাহিনী আহলে সুন্নার ইমামকে সিরিয়ার রাজধানীতে হত্যা করেছিল। হ্যাঁ, সিংহাসনের জন্য ক্ষুধার্ত কেউ মুসলমান দেখে না, না শিয়া, না সুন্নি, না দেওবন্দি, না আলভি, না মালিকি, না শাফি, না আনসারি, না পাঠান। এসব কিছুই সে দেখবে না, তার সামনে শুধু সিংহাসনের লোভী থাকবে। মুসলমানরা বলছিল, জোলানি এসে গেছে, এখন তো মজা হবে। কিন্তু জোলানি আসার পর সিরিয়ার জমি স্থায়ীভাবে ইসরায়েলের হাতে চলে যায় এবং জোলানি সিল মেরে দিল। হ্যাঁ ঠিক আছে, তুমি রাখো, কিন্তু হামলা বন্ধ করে দাও। কিন্তু ইসরায়েল মানছে না, আজও ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। এরপর জোলানি বলেছেন যে আমরা তোমাদের জন্য কোনো হুমকি নই, সিরিয়ার মাটি তোমাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে না, আমরা সবসময় তোমাদের সামনে প্রস্তুত থাকব এবং তোমাদের উপর আক্রমণ করব না। এসব বলা সত্ত্বেও ইসরায়েল জোলানি এবং জোলানির অনুসারীদের উপর হামলা থামাচ্ছে না। আর আজ জোলানি ইসরায়েলের সঙ্গে মুখোমুখি হচ্ছেন না, কোনো প্রশ্ন করছেন না। ইসরায়েল সিরিয়ায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করছে এবং অনেক এলাকায় স্থায়ীভাবে পা গেঁথে দিয়েছে। এর আগে তাকে আমেরিকানদের সঙ্গে পুল খেলতে দেখা গিয়েছিল। এখন দেখুন, সিরিয়ার মধ্যে আমেরিকান সেনা মিডল ইস্ট কমান্ডারের সঙ্গে তাকে বাস্কেটবল খেলতে দেখা যাচ্ছে। দেশটি ইসরায়েলি কবজার মধ্যে চলে যাচ্ছে। সুয়াইদা এলাকায় ইসরায়েলের গ্রুপ ভিত্তিক হামলা চলছে। সিরিয়ায় জায়গায় জায়গায় ইসরায়েল চেক পয়েন্ট করছে। সিরিয়ার রাজধানী দামেস্কে আমেরিকা তাদের সবচেয়ে বড় ঘাঁটি গড়ার জন্য তৈরি। আমেরিকান বাহিনী প্রতিদিন সিরিয়ায় নামছে, আর আমাদের পছন্দের জোলানি হিজরে ভাই সে বাহিনীর সঙ্গে আমেরিকান কমান্ডারের সঙ্গে বাস্কেটবল খেলছে। খবর শুধু এতটুকুই নয়, আপনি যখন এই ভিডিওটি দেখছেন ততক্ষণ হয়তো সিরিয়ার রাষ্ট্রপ্রধান জোলানি আমেরিকা চলে গিয়েছেন। আমি যা বলছি সবই প্রমাণ সহ বলছি, প্রমাণ এখানে আছে। সারাক্ষণ এই খবর আসছে যে সিরিয়ার আরও বিভিন্ন এলাকায় ইসরায়েলের বাহিনী ঢুকে পড়ছে। ওদিকে নেতানিয়াহু ওয়েস্ট ব্যাংকের ইসরায়েলিদের জন্য 1.2 বিলিয়ন শেকেল অনুমোদন করেছেন,
মানে ইহুদিদের জন্য সেখানে বাড়ি ও অ্যাপার্টমেন্ট বানানো হবে। অন্যদিকে মোহাম্মদ বিন সালমান আমেরিকায় পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছেন। খবর আসছে যে এই বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য থাকবে যেন মোহাম্মদ বিন সালমানকে রাজি করানো যায় এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডের অংশ করা যায়। কিন্তু নিজের মর্যাদা ও মুসলমানদের রোষ থেকে বাঁচতে সৌদি আরব শর্ত দিচ্ছে টু স্টেট সলিউশন, 2 রাষ্ট্রের সমাধান দৃশ্যমান হতে হবে। অর্থাৎ ইসরায়েল বাস্তবে সেই সমাধান করুক বা না করুক, ফিলিস্তিনকে স্বীকৃতি দিক বা না দিক, শুধু মুখে যদি বলে দেয় যে হ্যাঁ আমরা এ বিষয়ে ভবিষ্যতে আলোচনা করব, তাহলে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। সমস্যা হচ্ছে ইসরায়েল মুখে একবারও বলছে না যে তারা টু স্টেট সলিউশনের কথা ভাবছে। এ কারণে মোহাম্মদ বিন সালমানের ভেতরে ভেতরে অস্থিরতা বাড়ছে। যেভাবেই হোক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চান তিনি, কিন্তু তিনি সেটা করতে পারছেন না, কারণ সম্পর্ক স্থাপন করলে একেবারে প্রকাশ্যে নগ্ন হয়ে পড়বেন। ওদিকে ইসরায়েলি রিপোর্টগুলোই এখন ফাঁস করছে যে যখন মোহাম্মদ বিন সালমান আমেরিকায় পৌঁছাবেন, তখন আমেরিকায় ইসরায়েল ও সৌদি আরবের সরাসরি বৈঠকের ব্যবস্থা করবে। দেখা যাক সামনে কি ঘটে। ওদিকে তুরস্ককে নিয়ে ইসরায়েল গুরুতরভাবে ক্ষিপ্ত হয়ে পড়েছে। আসলে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে বড় কিছু সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে অনেক কিছু ঘটছে। যখন পুরো বিশ্ব তুরস্ককে প্রশ্ন করল, তুমি তো ইসরায়েলের সঙ্গে ব্যবসা করছো, সামনে থেকে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছো, কিন্তু অন্তরে আলাদা আচরণ করছো, তখন তুরস্কের উপর চাপ পড়ে এবং তারা কয়েকটা বড় পদক্ষেপ নেয়। এর মধ্যে আছে নেতানিয়াহু ও প্রায় 30 জন আলাদা আলাদা ইহুদি নেতা এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা। এরপর সামাজিক গণমাধ্যমে একটি টুইট ভাইরাল হয়েছে। খবরটি হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হুমকি দিয়েছেন এবং নেতানিয়াহুর পক্ষে তুরস্ককে কটাক্ষ করে বলেছেন, তুমি আমাদেরকে গণহত্যাকারী বলো, অথচ তোমরাই কুর্দিদের গণহত্যা করেছ। ভবিষ্যতে কখনোই ইসরায়েল সরকার তোমাদের গ্রহণ করবে না। গাজায় কখনোই তুর্কিশ বাহিনীর পা পড়তে দেব না। তিনি তুর্কিকে আরও কটাক্ষ করে বলেছেন যে তুমি গাজা থেকে এত দূর থাকবে যে কেবল দূরবীন দিয়ে দেখতে পারবে। বিশেষ করে নেতানিয়াহুর অফিসিয়ালরাও এই বিবৃতি মিডিয়ার সামনে দিয়েছেন। না অতীতেও না, বর্তমানেও না, ভবিষ্যতেও না, তুরস্কের কোনো জুতা বা তাদের লোকের পা গাজায় পড়বে না। আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে গাজার মাটিতে কোনো তুর্কিশ বুট থাকবে না। শুনুন। No Turkish boots on the ground in the present, in the past, in the future, specifically in the International Stabilization Force. ওদিকে গাজার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। 70% ঔষধের ঘাটতি হয়েছে। অনেক ঔষধই শেষ হয়ে গেছে। ইসরায়েল এখনও গাজায় ঔষধ পৌঁছাতে দিচ্ছে না। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের জামাই এই মুহূর্তে ইসরায়েলে পৌঁছেছেন। তিনি একজন ব্যবসায়ী। স্পষ্টতই তিনি কোনো নতুন ঘটনা বা ষড়যন্ত্র নিয়ে গেছেন এবং সেখানে গিয়ে আমেরিকা ও ইসরায়েলের মধ্যে কি করা হবে তা নিয়ে আলোচনা হতে পারে। এই সব ঘটনার মধ্যেই যে ভয়ের কথা বলছিলাম তা এখন সত্যি হলো। অনেকগুলো বোমা মিসাইল রয়েছে যা গাজায় চাপা পড়ে আছে, যেগুলো ইসরায়েলের হামলার সময় ফাটেনি। এমনই এক অবিস্ফোরিত বোমা ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছিল, সেটি বিস্ফোরিত হয়ে গেছে। একটি ছোট্ট গাজার শিশু সেই বিস্ফোরণের তাণ্ডবের শিকার হয়ে শহীদ হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে ড্রোন থেকে তোলা দৃশ্যগুলো দেখলে মনে হবে চারিদিকে কবরস্থানই কবরস্থান। এটা কোনো একটি এলাকা নয়, কয়েকটি এলাকা মিলিয়ে যে ভিডিও এসেছে তাতে দেখা যায় গাজায় কবরস্থানের পরিমাণ সবচেয়ে বেশি এবং গাজার মাটি কবর দিয়ে ঘেরা। ইউএন আগে বলেছে যে এই পৃথিবীতে আজ সবচেয়ে বড় কবরস্থান হলো গাজায়। ওদিকে গাজার সে দৃশ্যগুলো এখন একে একে সামনে আসছে, যেখানে সাংবাদিকরা যেতে পারেনি। এখন যখন পরিবারেরা তাদের বাড়িতে ফিরে যাচ্ছে, তারা নিজেরা তাদের মহল্লার অবস্থা দেখাচ্ছে। অন্যদিকে নেতানিয়াহু চতুর্থ বা পঞ্চমবারের মতো কোর্টকে অনুরোধ করেছেন যে তার বিচার চলমান মামলাগুলো স্থগিত বা বিলম্ব করা হোক, যেন তিনি যুদ্ধে মনোযোগ দিতে পারেন। এবার ইসরায়েলের কোর্ট নেতানিয়াহুর অনুরোধ গ্রহণ করেছে। ওদিকে গাজার এই ডাক্তারগুলো একটি বড় উদ্ঘাটন করেছেন এবং প্রমাণও দিয়েছেন। তাদের সাক্ষাৎকারে তারা বলেছেন যে ইসরায়েল গাজায় নিহতদের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে কালোবাজারে বিক্রি করেছে। কেবল এটুকুই নয়, গাজার মানুষদের মৃতদেহকে লাঞ্ছিত করে হত্যা করে তাদের লাশের উপর পরীক্ষাও চালাচ্ছে। ইসরায়েল সারা বিশ্বের জন্য একটি বিপদের উৎস হয়ে দাঁড়িয়েছে। এবার ওয়েস্ট ব্যাংকের খবরে আসে। ওয়েস্ট ব্যাংকে আজ আরও এক যুবক ফিলিস্তিনিকে ইসরায়েলি বাহিনী গুলি করে শহীদ করেছে। অন্যদিকে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি বসতিদের হামলায় এক ফিলিস্তিনি ভয়াবহভাবে আহত হয়েছে। এই দৃশ্যগুলো এখন প্রকাশিত হয়েছে। আর আমরা আরব বিশ্ব তথা আমরা সবাই নীরব। আরব দেশগুলো যারা ফিলিস্তিনের প্রতিবেশী, তারা চুপ থাকলে তাদের সে নীরবতা ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিন নিয়ে তাদের একটি চুক্তি হওয়া প্রমাণ করে। আপনারা ফিলিস্তিনের যন্ত্রণা কখনো পুরোপুরি বুঝতে পারবেন না। এই দৃশ্যটি দেখুন। ওয়েস্ট ব্যাংকে একটি পরিবারকে জোর করে তাদের বাড়ি থেকে উৎখাত করা হচ্ছে। এমন আরও অনেক বাড়ি আছে যেখানে বহু শতক ধরে ফিলিস্তিনি পরিবারগুলো বসবাস করে আসছে, আর আজ তারা তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে।
আর যারা বাড়ি ছাড়তে রাজি নয় তাদের বাড়িতে বুলডোজার চালানো হচ্ছে। দেখে নিন, ওয়েস্ট ব্যাংকের ভিডিও প্রতিদিন আমি দেখিয়ে দেই যেখানে ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙা হচ্ছে। ভাবুন তো, ওয়েস্ট ব্যাংকে কত বিশাল পরিমাণে ফিলিস্তিনিদের বাড়ি ধ্বংস করা হচ্ছে। আরবরা নীরব থাকায় ওয়েস্ট ব্যাংকে সন্ত্রাস বেড়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।